হাসিনার বাংলাদেশ ছাড়ার পর অন্তর্বর্তী সরকারের আমলেই ইউনূস প্রশাসনের সঙ্গে সম্পর্ক ভালো নয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। যে সেনাপ্রধানকে নিয়ে হচ্ছেটাকে, সেনাপ্রধানকে নিয়ে কি কিছু হচ্ছে? বাংলাদেশ নিয়ে আবারও নতুন করে কি বললেন ভারতীয় সেনাপ্রধান? দর্শক, নিঃসন্দেহে পরিস্থিতি ক্রমশ জটিলতার দিকে এগোচ্ছে। বাংলাদেশের সঙ্গে ভারত কি ধরনের আচরণ করতে চায় তা তারা এখন আর তেমন কোনো রাগঢাক রাখছে না, মোটামুটি স্পষ্ট ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে ভারত কোন দিকে এগোচ্ছে। ভারত থেকে বেশ কিছু খবর এসেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক মুখপাত্র রণধীর জাসওয়াল বাংলাদেশ এবং ডক্টর ইউনূস সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেছেন, যা খুব গুরুত্বপূর্ণ। নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে রোববার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশ থেকে নিপীড়কদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন আন্দোলনকারীরা। ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে দিনভর উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। ক্লাস পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। ধর্ষকদের বিচার একটা লিমিটেড সময়ের মধ্যে হোক এবং সেটা প্রকাশ্যে জনগণের সামনে। দেশের যে আইন প্রণয়নকারী সংস্থা তারা আসলে ঠিক কি কাজ করছে এটা নিয়ে এখন আসলে সন্দেহ প্রকাশ হচ্ছে বা প্রশ্নবিদ্ধ। নারীর প্রতি সহিংসতা বন্ধ করে নিরাপদ পরিবেশ তৈরি, ধর্ষক সহ নিপীড়কদের দ্রুত শাস্তি কার্যকরের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজধানী নর্থ সাউথ ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ আইইউবির শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো। তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। দর্শক, নিঃসন্দেহে পরিস্থিতি ক্রমশ জটিলতার দিকে এগোচ্ছে। বাংলাদেশের সঙ্গে ভারত কি ধরনের আচরণ করতে চায় তা তারা এখন আর তেমন কোনো রাগঢাক রাখছে না, মোটামুটি স্পষ্ট ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে ভারত কোন দিকে এগোচ্ছে। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের সন্ত্রাসবাদী তৎপরতা চালানো হতে পারে। ভারতের যে আশঙ্কা, বাংলাদেশের যে সাম্প্রতিক কর্মকাণ্ড এবং মৌলবাদীদের আস্ফালন, তাতে সেই বিষয়টি প্রমাণিত করে দিচ্ছে। আমরা যতই ধরে নেই যে ভারত তার নিজস্ব স্বার্থে, রাজনৈতিক স্বার্থে কিংবা আওয়ামী লীগকে ভারত বাংলাদেশে বারবার ক্ষমতায় দেখতে চাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে যে মেসেজটি দিয়েছিল 2024 7 জানুয়ারি নির্বাচনের আগে, যে এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য, নিরাপত্তার জন্য আওয়ামী লীগকে প্রয়োজন, প্রকারান্তরে সেটি প্রমাণ করে দেওয়া হচ্ছে বা অটোমেটিক্যালি কেউ কেউ খেলতে গিয়ে সেটি সত্য প্রমাণ করছে। ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, সরকার পাল্টালে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে পরিবর্তন আসতে পারে। অর্থাৎ বিপরীত যদি আমরা ভাবি তাহলে কি হতে পারে বোঝা যাচ্ছে। এবং এই মন্তব্যটি তিনি করেছেন শনিবারে নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে। সেখানে চীন এবং পাকিস্তানের মধ্যকার যে সম্পর্ক, সেই জায়গা থেকে বাংলাদেশ প্রসঙ্গ তিনি বলেন যে চীন ও পাকিস্তানের মধ্যে উচ্চ মাত্রার যোগাযোগ রয়েছে, যা মেনে নিতে হবে। এর অর্থ দুই ফ্রন্টের হুমকি এখন বাস্তবতা, অর্থাৎ চীন এবং পাকিস্তানকে তারা দুই মুখ থেকেই তাদের জন্য একটা হুমকি হিসেবে দেখছে এবং সেই দুই হুমকি, দুই ফ্রন্ট লাইনের জায়গা থেকে বাংলাদেশকেও ভর কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতে পারে, সে কথাই অনেকটা তিনি বুঝিয়ে দিয়েছেন। দ্বিবেদী বলছেন যে আমাদের পশ্চিমা প্রতিবেশী এবং বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে, কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান যে ঘনিষ্ঠতার সম্পর্ক, সেই জায়গা থেকে তিনি বলছেন যে আমার মতে যেহেতু সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল একটি নির্দিষ্ট দেশ, পাকিস্তানের কথা বলছে, আমাদের প্রতিবেশী যে কোনো দেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক থাকলে আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত। অতএব আমরা উদ্বিগ্ন, সন্ত্রাসবাদের পথটি সেই দেশ থেকেও ব্যবহার করা হতে পারে, স্পষ্টভাবে বলছে, যা আমাদের প্রধান উদ্বেগের বিষয়। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কি হবে এখনই বা এই মুহূর্তে, সেটি কোন দিকে যাচ্ছে, কি হবে, সাংবাদিকরা এমন প্রশ্ন করেছিলেন। তিনি বলেছিলেন যে সেটি বলার সময় এখনো আসেনি, এটি বললে খুব দ্রুত এটি বলা হয়ে যাবে। তার এই কথার মধ্যেই অনেক ধরনের ইঙ্গিত আমরা খুঁজে পাচ্ছি, অর্থাৎ সিদ্ধান্ত তারা নিয়ে বসেই আছে কিন্তু প্রকাশ করতে চাচ্ছে না। তিনি বলছেন যে সেখানে সরকারের পরিবর্তন হলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পরিবর্তন আসতে পারে।
আমি এই বিষয়ে খুব স্পষ্ট যে বর্তমান সামরিক বাহিনীর সঙ্গে বাংলাদেশের সামরিক বাহিনীর সম্পর্কে উল্লেখ করেছেন যে তাদের সঙ্গে সম্পর্ক খুবই শক্তিশালী। তাদের সঙ্গে আমাদের নিয়মিত নোট বিনিময় হয় যাতে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি না হয়, সব ধরনের দ্বিধাদ্বন্দ্ব যাতে এড়ানো যায়। গত শুক্রবারও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনিও স্পষ্ট করে বলেছেন এবং আরও একবার মনে করিয়ে দিয়েছেন তারা চায় যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হচ্ছে সেই নির্যাতনকারীদের বা হামলাকারীদের দ্রুত সাজা হোক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ সব বিষয় নিষ্পত্তি করুক। হাসিনার বাংলাদেশ ছাড়ার পর অন্তর্বর্তী সরকারের আমলেই ইউনূস প্রশাসনের সঙ্গে সম্পর্ক ভালো নয় সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের। যদিও প্রকাশ্যে অবশ্য এই নিয়ে কেউই কোনো মন্তব্য করেনি, বরং দেশকে এই অস্থির পরিস্থিতিতেও একসঙ্গে জোটবদ্ধ করার চেষ্টাই করে গিয়েছে সেনাপ্রধান ওয়াকার। কিন্তু দেশের সেই সেনাপ্রধানকেই এখন কার্যত এক ঘরে করে দিয়েছে দেশ। অন্তত পরিস্থিতি দেখে তেমনটাই মনে হচ্ছে। ঢাকার রাস্তায় নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহরির দাপাদাপি চলছে তখন। এই পরিস্থিতিতে এই বিক্ষোভের আঁচ করে সেনাপ্রধান ওয়াকার উজ্জামানকে ঢাকা এয়ারপোর্টে নামতেই দেওয়া হয়নি, উল্টে তাকে তেজগাঁও এয়ারপোর্টে নামতে হয়। প্রসঙ্গত, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে ফিরছিলেন ওয়াকার উজ্জামান। সেখানে বাংলাদেশের শান্তি সেনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। দেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে জাতিসংঘের দ্বারস্থ হয়েছিলেন ওয়াকার উজ্জামান। 13,000 বাংলাদেশি সেনাকে ফিরিয়ে নিতে চান তিনি। এদিকে ইউনূস আবার শীঘ্রই চীন সফরে যাচ্ছেন। কিন্তু নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহরির সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের বিরুদ্ধে ক্ষোভ কেন? যেটা জানা যাচ্ছে, 2 প্রাক্তন আমেরিকান কূটনীতিক বাংলাদেশে পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে ইফতার ডিনারে সাক্ষাৎ করেছিলেন, যার পরে সন্ত্রাসী গোষ্ঠী হিজবুত তাহরির ঢাকায় প্রকাশ্যে প্রতিবাদ করেছিল এবং সেনাপ্রধানকে কোণঠাসা করার চেষ্টা করেছিল। প্রসঙ্গত, হাসিনা পরবর্তী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে যেন অরাজকতাই দস্তুর হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের। জিহাদি কার্যকলাপ রীতিমতো মাথাচাড়া দিয়েছে। প্রকাশ্য রাস্তায় নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহরির দাপাদাপি দেখলেই সেটা স্পষ্ট। সেই ভিডিও ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে রোববার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশ থেকে নিপীড়কদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন আন্দোলনকারীরা। নূর হোসেনের রিপোর্ট। ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে দিনভর উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্লাস পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। ধর্ষকদের বিচার একটা লিমিটেড সময়ের মধ্যে হোক এবং সেটা প্রকাশ্যে জনগণের সামনে। দেশের যে আইন প্রণয়নকারী সংস্থা তারা আসলে ঠিক কি কাজ করছে এটা নিয়ে এখন আসলেই সন্দেহ প্রকাশ হচ্ছে বা প্রশ্নবিদ্ধ। নারীর প্রতি সহিংসতা বন্ধ করে নিরাপদ পরিবেশ তৈরি, ধর্ষক সহ নিপীড়কদের দ্রুত শাস্তি কার্যকরের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজধানীর নর্থ সাউথ ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ IUBর শিক্ষার্থীরা। এই সময় শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে সমাবেশে যোগ দেন বিশ্ববিদ্যালয় দুটির শিক্ষকরা। এছাড়া ধর্ষকদের দ্রুত সাজা কার্যকরের দাবিতে রাজধানীর ভাটারা থানার সামনে বিক্ষোভ মিছিল করেছে আশেপাশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাজ ব্যবস্থা এত খারাপ হয়ে গেছে, আমাদের না নেমে কোনো উপায় নাই। দোষী যারা তাদের যেন 72 ঘন্টার মধ্যে তাদের যেন ফাঁসি দেওয়া হয়। আমরা সব ধর্ষকের ফাঁসি চাই এবং ধর্ষকদের নিপাত যাক, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা 24 ঘন্টার মধ্যে দেখতে চাই। নারী নিপীড়নের প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করে ঢাকা রাজশাহী মহাসড়কে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এত ধর্ষণের নিউজ আমরা দেখেছি কিন্তু কোনো দৃষ্টান্তমূলক শাস্তি এখন পর্যন্ত ধর্ষকের দেখি নাই। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ ও নারী নিপীড়কদের গ্রেফতারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। নূর হোসেন, NTV নিউজ, ঢাকা।
সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নিপীড়নদের বিচারের দাবিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে সরকারের প্রতি 72 ঘন্টার আলটিমেটাম বেঁধে দিয়েছে ধর্ষণ বিরোধী মঞ্চ। একই সাথে 5 দফা দাবিও তুলে ধরা হয় ধর্ষণ বিরোধী মঞ্চের পক্ষ থেকে। রোববার সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। এর আগে ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে মশাল মিছিল করে শিক্ষার্থীরা। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ থেকে আসিয়া ধর্ষণ মামলায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন ও 1 মাসে রায় দেওয়ার দাবি জানানো হয়। এছাড়া স্বরাষ্ট্র আইন এবং নারী ও শিশু উপদেষ্টার ব্যর্থতা স্বীকার করে জবাবদিহি করার দাবিও করেন তারা। পাশাপাশি বিগত সময়ে তনু, নুসরাত ও মুনিয়া সহ সকল ধর্ষণের সুষ্ঠু বিচারের দাবি জানানো হয়। আজকে আমাদের পক্ষ থেকে 5 দফা দাবি আমরা ঠিক করেছি। প্রথম দুটির মধ্যে আমরা বিশেষ করে এখানে বিশেষ ট্রাইব্যুনালের কথা বলেছি এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। এই সময়ে আমরা প্রধান বিচারপতির কাছে আমরা স্মারকলিপি দিব, আমরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিব এবং এই সময়ে আমরা অনলাইন স্ফিয়ারে আমাদের এই 5 দফা দাবির পক্ষে সবার কাছে জনমত গড়ে তুলব। 180 দিনের মধ্যে মাগুরার আলোচিত শিশু ধর্ষণ মামলার বিচার সম্পন্ন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে পরবর্তী 24 ঘন্টার মধ্যে শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের জন্য বিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে শিশু ধর্ষণ মামলার 4 আসামির 7 দিনের রিমান্ড চেয়েছেন তদন্ত কর্মকর্তা। তবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে শিক্ষার্থীদের বিক্ষোভে নিরাপত্তার শঙ্কায় রোববার আদালতে নেওয়া যায়নি আসামিদের। এ কারণে রিমান্ড শুনানিও হয়নি। রিপোর্টে আরো জানাচ্ছেন হাসান জাবেদ। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় দেশজুড়ে চলছে প্রতিবাদ, বিক্ষোভ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার ঝড় উঠেছে। এমন পরিস্থিতিতে ওই শিশু ধর্ষণের ঘটনায় সুপ্রিম কোর্টের 2 আইনজীবী রিট দায়ের করেন। রিটের শুনানি নিয়ে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ আইন অনুযায়ী 180 দিনের মধ্যে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। এছাড়া শিশুটি এবং তার বড় বোনের নিরাপত্তা দিতে সমাজসেবা অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। আইনের ভিতরে 180 দিন দেওয়া আছে, কোর্ট সেটাকে আর ট্রাভেল বাইপাস করতে পারলো না। তার জন্য কোর্ট বলে 180 দিনের মধ্যেই যেন কমপ্লাই করতে হয়, 180 দিনের মধ্যে যেন বিচারটা শেষ করা হয়। বাচ্চাটার নাম, তার অ্যাড্রেস, তার ছবি, এটা যেন সব জায়গা থেকে ডিলিট করা হয়। এখানে আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের ধারা 14 ভিতরে কিন্তু এটা একটা অফেন্স, যে রেপ ভিকটিমের নেম, আইডেন্টিটি ডিসক্লোজ করা যাবে না। এদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশু ও তার পরিবারকে চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ধর্ষণের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করতে 5 সদস্যের আইনজীবী প্যানেলও ঘোষণা করেছে দলটি। তার মা যে একটা মামলা দায়ের করেছেন, এই আইনগতভাবে বিএনপির পক্ষ থেকে সমস্ত আইনগত পদক্ষেপ এবং আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। মতো নিউজটি শেষ করছি, এখানেই সমাপ্ত। পরবর্তীতে নতুন কোনো টপিকস নিয়ে আবার দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।